তো আজকে আমরা পার্ট 3 অঙ্কগুলো করব পার্সেন্টেজ। শুধুমাত্র আরআরবি গ্রুপ ডির জন্য নয়, তোমরা পার্সেন্টেজ যে কোনো পরীক্ষায় যদি কোনো পার্সেন্টেজ বা শতকরা থেকে যদি প্রশ্ন আসে, তোমরা কিন্তু এখান থেকেই পরীক্ষায় প্রশ্ন পাবে। ওকে, চলো প্রশ্ন দেখো। প্রশ্ন হচ্ছে যে চালের মূল্য 25% বৃদ্ধি পেল, মাসিক বাজেট বজায় রাখতে এক ব্যক্তি চালের ব্যবহার 25% কমিয়ে, তাহলে ওই ব্যক্তির মাসিক খরচের উপর শতকরা কত প্রভাব পড়বে? তাহলে কিভাবে অঙ্কটা করবো আমি? চালের মূল্য 25% বৃদ্ধি পেল, মাসিক বাজেট বজায় রাখতে এক ব্যক্তি চালের ব্যবহার 25% কমিয়ে দিল। অর্থাৎ ধরে নাও যে এখনকার বর্তমান সময়ে চালের মূল্য হচ্ছে 30 টাকা কেজি, ধরে নাও। এবার সেই 30 টাকা থেকে তোমার 25% বৃদ্ধি পেল, মানে 100 টাকার মধ্যে 25 টাকা বাড়লো। তাহলে 30 টাকার মধ্যে তাহলে তোমাকে দেখে নিতে হবে, তাহলে 25% যদি বৃদ্ধি পায়, তাহলে 25/100 ডিভাইডেড বাই 30 টাকা, যেহেতু 30 টাকা এখন বর্তমান চালের মূল্য। তাহলে 5×5 = 25, 5×20 = 100। ওকে, এই শূন্য কেটে গেল। তাহলে 3×5 = 15 ডিভাইডেড বাই 2। তাহলে এটাকে যদি আমরা ভাগ করি, তাহলে কিন্তু যতটা পূর্ণভাবে আমরা যে সংখ্যাটা পাবো, এটা কিন্তু 25% ভাবে কিন্তু ওই 30 টাকার মধ্যে কিন্তু বাড়বে। কিন্তু এটা তা নয়, এটা তোমাদেরকে আমি বোঝানোর জন্য করলাম। তা তোমাদেরকে এই অঙ্কটা কিভাবে আমরা করবো, দেখো কত শর্টকাটে অঙ্কটা করা যায়, সেটা কিন্তু তোমরা একটু দেখে নাও। তো এবার আমরা কিভাবে করব? 25% বৃদ্ধি, তাহলে 25% বৃদ্ধি মানে কি? 25% বৃদ্ধি মানে কি বলো, কে বলতে পারে? 25% বৃদ্ধি, তাহলে 25% বৃদ্ধি মানে কি? তাহলে 25% বৃদ্ধি মানে আমরা জানি 1/4। তারপরে কি আছে? 15% কমিয়ে দিল। 15% কমিয়ে দিল মানে 15% হ্রাস। তাহলে হ্রাস মানে মাইনাস চিহ্ন, এটা হচ্ছে প্লাস চিহ্ন। তাহলে এটা কত হবে? -3/20। কিভাবে বের করলাম? তোমরা এগুলো হয়তো আগেবার আমি দেখিয়েছি, যে 15 ডিভাইডেড বাই 100 কাটাকাটি করো, দেখো 3/20 হবে। তাহলে চালের মূল্য বৃদ্ধি পেল মানে 25%। যদি চালের মূল্য এখন যদি 4 টাকা হয়, তাহলে কত হবে? বর্তমান সময়ে 5 টাকা। এবারে ব্যবহার 15% কমিয়ে দিল, যেহেতু বৃদ্ধি পেয়েছে। তাহলে 20 টাকা যদি আমি এখন ব্যবহার করি, তাহলে আমি আরো 15% কমিয়ে দিলাম, তাহলে কত হবে? 17। তাহলে খরচ বের করতে হবে, তাহলে কাটাকাটি করো। তাহলে 4×5 = 20, তাহলে কত হবে? 16:17। তাহলে এবার আমাকে কত বেড়েছে? 1 একক বৃদ্ধি পেয়েছে। তাহলে এই 1 একক বৃদ্ধি মানে আমরা জানি কত? 16, মানে আগের মূল্য, ইন্টু 100। তাহলে কত হবে? 100 ডিভাইডেড বাই 16। তাহলে এটাকে যদি তুমি পূর্ণ ভাঙো, তাহলে বেরোবে 6.1/4%। তাহলে এটাই হচ্ছে উত্তর। ওকে, বল এইটুকু কে বুঝতে পেরেছো, কে বুঝতে পারোনি প্রথমের অঙ্কটা? প্রথমের অঙ্কটা কে বুঝতে পেরেছো, কে বুঝতে পারোনি বলো? দেবেন, শঙ্কর? এটা কত নিলেন? 1 একক? হ্যাঁ 1 একক, 1 একক, হ্যাঁ 1 একক। এই যে 1 একক। 1 এককটা কেন হলো? কারণ আগে ছিল 16, এখন বেরোলো 17, মানে ক টাকা বৃদ্ধি পেলো? 1 টাকা। তাহলে 1 টাকা বৃদ্ধি পেলো কার উপর? 16 টাকার উপর। তাহলে 1/16 ইন্টু 100, যেহেতু আমরা শতকরায় বের করতে বলেছে। নেক্সট অঙ্ক যাচ্ছি। দেখো
চিনির মূল্য প্রথমে 14.2/7% বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা 14.2/7% মানে কত? এটা কি আলাদাভাবে ভাঙতে হবে বলো? 7 14 98, 98 আর 2 কত হয় 100, তাহলে 100/7। ওকে, তাহলে এটাকে যদি তুমি কাটাকাটি করো, যেহেতু পার্সেন্টেজ আছে নিচে মানে 100, তাহলে এই 100 100 কেটে যায়, কিছু নয় মানে উপরে 1, তাহলে 1/7। এটুকু আমরা বুঝতে পেরেছি। তাহলে এটা কি 7 প্লাস 1/7, যেহেতু কেন প্লাস লিখলাম কারণ বৃদ্ধি পেয়েছে বলেছে। আবার 12.1/2% হ্রাস পেয়েছে, তাহলে নিচে লিখি 12.1/2% হ্রাস। তাহলে এটাকে তুমি যদি শতকরা দিয়ে যদি ক্যালকুলেশন করে নাও, এটা হবে 1/8, 1/8। হ্যাঁ ঠিক আছে, তাহলে সে আগের মতোই। তাহলে বৃদ্ধি পেয়েছে, তাহলে আগে ছিল 7 টাকা, এখন বৃদ্ধি পেয়ে কত হয়েছে 8 টাকা। আবার 12.1/2% হ্রাস পেয়েছে, তাহলে হ্রাস কত পেয়েছে দেখবো। তাহলে এখন ছিল 8 আর হ্রাস পেয়ে হয়েছে কত 7। তাহলে এটাকে আমরা কাটাকাটি করো, এই 8 এই 8 কেটে গেল, এই 7 এই 7 কেটে গেল, তাহলে কত হবে 1:1। তাহলে এখানে উত্তর কি লিখবো, যে চিনির মূল্য কত শতাংশ পরিবর্তন হলো। তাহলে তোমাদের প্রশ্নে দেওয়া থাকবে যে অপরিবর্তনীয়, অর্থাৎ কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে অ্যান্সার লেখো চিনির মোট মূল্য কোনো পরিবর্তন হবে না। তাহলে চিনির মোট মূল্য কোনো পরিবর্তন হবে না, এই হচ্ছে উত্তর। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। একের অঙ্কটা যারা বুঝতে পেরেছো তারাও কিন্তু দুইয়ের অঙ্কটা বুঝতে পেরেছো আশা করছি। নেক্সট, এক ব্যক্তির সাপ্তাহিক আয় 2800 টাকা। তাহলে সাপ্তাহিক আয় বলছে যে কত 2800 টাকা, মানে 2800 টাকা। যদি তার ঘন্টা প্রতি আয় 20% বৃদ্ধি পায়, মানে 100 টাকার মধ্যে সে 20 টাকা বৃদ্ধি পাচ্ছে ঘন্টায়, মানে 1 ঘন্টার মধ্যে। তার কাজের সময় 25% হ্রাস পায়, অর্থাৎ তার প্রতি ঘন্টা আয় যেহেতু 20% বৃদ্ধি পাচ্ছে, সেহেতু তার কাজের সময় কিন্তু প্রতি ঘন্টায় 25% হ্রাস পাচ্ছে, এটার মানে বলতে চাইছে। তবে তার নতুন সাপ্তাহিক আয় কত হবে? তাহলে 20% বৃদ্ধি মানে আমরা কত জানি, 1/5। ঠিক আছে, তাহলে বৃদ্ধি কত পেয়েছে 5 টাকা ছিল আগে, তাহলে যেহেতু 1/5 মানে 6 টাকা। আর সময়ের হ্রাস পেয়েছে কত, সময়ের হ্রাস পেয়েছে আমরা জানি যে 25%। তাহলে 25% মানে আমরা কত জানি, 25% মানে আমরা কত জানি বলো, 1/4। হ্যাঁ, তাহলে সময় যদি 4 হয় তাহলে সেটা 25% হ্রাস মানে সেটা হবে 3, যেহেতু 4 থেকে 1 বিয়োগ করে তাহলে 3 হবে। তাহলে মোট আয়, তাহলে মোট আয় কত করবে, তা কাটাকাটি করো। তাহলে 4 5 20, যদি কাটাকাটি যায় কোনাকুনি ভাবে তাহলে কেটে নেবে, আর যদি না যায় তাহলে পরপর পরস্পরকে গুণ করে দেবে। তাহলে 4 5 20 আর 3 6 18। ওকে, তাহলে তার কত আয়টা কি তার বেড়েছে না আয়টা কমেছে? আয়টা তার বেড়েছে না আয়টা কমেছে বলো, মোট আয়টা কমেছে তাই না। তাহলে 20 টাকা ছিল কিন্তু এখন 18 টাকা হয়েছে, তাহলে কত কমেছে -2। ওকে, এবার এখানে বলে দিয়েছে যে তার সাপ্তাহিক আয় হচ্ছে 2800 টাকা, তাহলে আমি লিখতে পারি 2 একক সমান হচ্ছে 2800। ওকে, তাহলে এখানে আমাদেরকে বলতে বলেছে যে তবে তার নতুন সাপ্তাহিক আয় কত। তাহলে আগে ছিল 20 আর এখন নতুন আয় কত হচ্ছে 18, তাহলে এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে কিভাবে বের করব,
তাহলে আমাদেরকে বের করতে হবে যে নতুন সাপ্তাহিক 18 একক আয়। তাহলে 20 এককের আয় কত বেরিয়েছে? 20 এককের আয় বেড়েছে 1800। ওকে, যেহেতু 2 কমেছে, আগে 20 ছিল কিন্তু এখন 2 কমেছে, তাহলে এখানে লেখো তাহলে 20 মানে হচ্ছে 1800, তাহলে 18 মানে কত? তাহলে 1800 ডিভাইডেড বাই 20 ইন্টু 18। তাহলে কাটাকাটি করলে কত হবে? এই শূন্য কেটে দাও, তাহলে 2520, এটা হচ্ছে উত্তর। জিনিসটা বুঝতে পারলে না পারোনি? অঙ্কটা বোঝা গিয়েছে প্রত্যেকের? দেবেন, শঙ্কর, চলো, এটা কিছু নয়, হ্যাঁ এটা কিছু নয়। এই জায়গাটাতে মনে করতে হবে যে 2 টাকা কিন্তু সে কমেছে, সেজন্য এখানে আমি লিখলাম -2। এটা 20 টাকার মধ্যে কত, 18 টাকার মধ্যে কত, তাহলে কিন্তু এই উত্তরটা পেয়ে যাবে। চলো, তারপরের অঙ্কটা খুব ভালো অঙ্ক। তেলের মূল্য 20% হ্রাস পেল। কোনো ব্যক্তি তেলের পিছনে তার খরচ 36% বাড়িয়ে দিল, তাহলে ব্যক্তির তেলের ব্যবহারে শতকরা কত পরিবর্তন হবে? তার মানে হচ্ছে যে তেলের মূল্য আগে ছিল 20 টাকা, কি আগে ছিল 120 টাকা কি 100 টাকা, কিন্তু সেখান থেকে 20% হ্রাস পেয়েছে। তার মানে কত হয়েছে? তার মানে এখানে লিখবো 20% হ্রাস মানে আমরা জানি কত, -1/5। ওকে, তারপরে কি বলছে যে 36% বাড়িয়ে দিল, ওই ব্যক্তি তেলের পিছনে তার খরচটা কত বাড়ালো? 36%। তাহলে 36%টাকে তোমরা শতকরায় প্রকাশ করে নেবে। তাহলে 36%টাকে যদি শতকরায় প্রকাশ করি, তাহলে এখানে কি লিখবে বলো? 36, হ্যাঁ 36 ডিভাইডেড বাই 100। তাহলে কাটাকাটি করো, এটা যদি কাটাকুটি করা হয় 4 দিয়ে, 4 9 36, 4 25 100, তাহলে 9/25, তাহলে এখানে প্লাস 9/25। এটুকু আমরা বুঝতে পেরেছি। তাহলে আগের মূল্য কত ছিল? 5 টাকা, যেহেতু 1 টাকা কমেছে, তাহলে এখানে লিখতে পারি 4 টাকা। ওকে, কিন্তু সেটা আমি ব্যবহার কত করেছি? 36% বাড়িয়ে দিয়েছি, তাই 36%টাকে আমি শতকরায় প্রকাশ করে নিলাম, কত হলো? প্লাস 9/25। তাহলে তখন যদি ব্যবহার 25 টাকা করে থাকি, যেহেতু আমি বাড়িয়েছি, তাহলে এটা কত হবে বলো? এটা হবে 25 আর 9 হচ্ছে 34 টাকা। তাহলে এটুকু আমরা প্রত্যেকেই বুঝতে পেরেছি। ওকে, এবার বলছি তাহলে তেলের ব্যবহার শতকরা কত পরিবর্তন করতে হবে? তাহলে দেখো একটা জিনিস, এখানে দেখো মূল্য ছিল 5 টাকা, কিন্তু 1 টাকা কমিয়েছি, সে হলো 4 টাকা। কিন্তু ব্যবহার যখন করছি, তাহলে কিন্তু সেই 4 টাকার মূল্যেই কিন্তু আমি সেই ব্যবহারটা করছি। ভালোভাবে কিন্তু জিনিসটা বোঝার চেষ্টা করো। আমার মূল্য কত ছিল? 20% হ্রাস পেল, তাহলে সেটাকে যদি আমি শতকরায় প্রকাশ করে দেখলাম যে -1/5, কিন্তু দেখা গেল যে আমি 5 টাকা মূল্যে ব্যবহার করছি, সেটাকে কমে হয়েছে 4 টাকা, কিন্তু ব্যবহার করছি কত? 25% বাড়িয়ে দিল, মানে 25% আমি ব্যবহারটা বাড়িয়েছি। তাহলে আমি এখন বর্তমানে ব্যবহার কত পার্সেন্ট করছি? 34%। তাহলে মূল্যটা সেই যেটা কমেছে, সেই কমার মূল্যটাতেই আমি কিন্তু সেই তেলটা ব্যবহার করছি। তাহলে এখানে প্রত্যেককে 4 দিয়ে গুণ করে দাও। তাহলে এটাকেও 4 দিয়ে গুণ, আর এটাকেও 4 দিয়ে গুণ। কেন করলাম নিশ্চয়ই বুঝতে পারলে বলতে গেলে। তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করি, তাহলে কি করে কাটাকাটি করব? তাহলে দেখো এই 4 এই 4, তাহলে 25:34 এটা কিন্তু বসে গেল। কেন বসলো? কারণ দেখো এই যে এই 4 এই 4, আবার এই 4 এই 4, তুমি যদি এটাকে গুণ করো, গুণ করে যদি কাটাকাটি করো, দেখবে এইটাই আসছে 25:34। সেই জন্য এখানে লিখলাম আমরা 25:34।
ওই যে 4টা দিয়ে গুণ করলাম কেন এটা? 4টা দিয়ে কেন গুণ করলাম? হ্যাঁ আচ্ছা দেখো, তেলের মূল্য বলছে যে 20% হ্রাস পেল, তাহলে 20% যদি হ্রাস পায় তাহলে সেই মূল্যটা আমি 5 টাকায় ব্যবহার করেছি, কিন্তু যেহেতু এটা কমে গিয়েছে সেহেতু 1 টাকা কমে গিয়েছে, 5 টাকা থেকে 4 টাকা হয়েছে। এখন বর্তমানে মূল্যটা কত? 4 টাকা, কিন্তু আগে কত ছিল? 5 টাকা, যেহেতু 1 টাকা কমেছে মানে হ্রাস পেয়েছে। তেলের পেছনে খরচটা বলছে 36% বাড়িয়ে দিল, মানে হ্রাস পেয়েছে মানে তেলের দামটা কমেছে ঠিক, কিন্তু আমি আমার ব্যবহারটা কিন্তু আরো বাড়িয়ে দিলাম। কত বাড়ালাম? 36%। তাই 36%টাকে আমি শতকরায় প্রকাশ করলাম, কত হলো? 9/25। তাহলে আমি যদি আগে 25 টাকা ব্যবহার করতাম যখন তেলের মূল্যটা 20% হ্রাস পেয়েছে, এখন বর্তমানে ব্যবহার করছি 34 টাকা, কিন্তু মূল্যটা কতটা কমেছে বলতো? 4 টাকা। তাহলে সেই 4 টাকাটা কিন্তু এই ব্যবহারের গুণ করে দিলাম, মানে 25% যদি আমি খরচটাকে খরচ করি তাহলে আমি 4 টাকা মূল্যে সেটাকে ব্যবহার করব। আবার 34 টাকা এখন বর্তমান, তাহলে সেটাকেও আমি 4 টাকা দরে ব্যবহার করব। সেই জন্যই উভয় পক্ষকেই আমি 4 দিয়ে গুণ করলাম। কেন? কারণ বর্তমান মূল্যের সাথে কিন্তু প্রত্যেক ব্যবহারের মূল্যকে আমরা 4 দিয়ে গুণ করেছি। বোঝা গেল না যায়নি শঙ্কর? হ্যাঁ ওকে, তাহলে কত হলো? 25:34। এবার এখানে বলেছে যে শতকরা কত পরিবর্তন হবে। শতকরা মানে কত বলো? শতকরা মানে 100, তাই না? শতকরা মানে আমরা কত বললাম? শতকরা মানে হচ্ছে 100। তাহলে এখানে লেখো যে অতএব অতএব ব্যবহার 100, ওকে, ইস্টু কত হবে? 170। তাহলে এটাকে যদি আমি ডিফারেন্স করি তাহলে কত একক বেড়েছে? 70 একক। ওকে, 70-এর মধ্যে কত? 70-এর মধ্যে হচ্ছে 100 ইন্টু 100, তাহলে সমান হচ্ছে কত? 70% হচ্ছে অ্যান্সার। 70% হচ্ছে এর অ্যান্সার। 70টা কেন করলাম? 70টা কেন করলাম? অনেকেরই প্রশ্ন থাকবে যে স্যার 70টা কেন হলো? 70টা কেন হলো বলো তো শঙ্কর? এখানে 70টা কেন করলাম? 100 টাকা ব্যবহারের মূল্যে 170 টাকা বাড়ালাম কেন? কে বলতে পারে? আমি তো এই 100 100 আর 170 ওইটাই বুঝতে পারিনি, তাহলে এটা কি করে বলবো? কোনটা? 100 আর 170 কত দিয়ে? হ্যাঁ, 70টা কেন করলাম? এটা তো 170 থেকে 100 মাইনাস করেছেন, কিন্তু ওই 100 আর 170 ওইটা কোথা থেকে আসলো? কোনটা গো? যেটা লিখেছেন 100 ইন্টু 170, ওটা 100 25 100:170। হ্যাঁ এই 170টা কেন হলো বলো তো? 170টা কেন হলো দেখি, কেমন কার কেমন বুদ্ধি আছে একটু ভাবো। এই 170টা কেন হলো একটু ভাবো, একটু বুঝতে হবে, তোমরা নিশ্চয়ই পারবে। বলো শঙ্কর। 170টা কেন হলো? দেখো এখানে 36%, আর এখানেও কত আছে? এখানেও আছে 34%।
তাহলে তোমরা বলো তো যে 36% আর 34%-এর মাঝখানে কোন সংখ্যাটা থাকবে? মানে এটাকে আমি রাউন্ড ফিগার নিয়ে নিয়েছি, ঠিক আছে, রাউন্ড ফিগার। তাহলে 34 আর 36-এর মাঝামাঝি জায়গায় আমি কোন সংখ্যাটা পাবো? কোন সংখ্যাটা পাবো বলো? 35 পাওয়া যাবে, কিন্তু বলো বলো। 35 তো পাওয়া যাবে, 35 পাওয়া যাবে। 35 পাওয়া যাবে। তাহলে এই অঙ্কের এই আঁকটা একটু ভুল আছে, বুঝতে পারলে? এই অঙ্কের আঁকটা একটু ভুল আছে, হ্যাঁ, কোথাও মনে হয় কোনো ওরা একটা ভুল করেছে। তো এই জন্যই আমি বাড়িতে অঙ্কটাও দেখলাম, যেটা 70%ই অ্যান্সার দেওয়া আছে, কিন্তু উত্তর ঠিক আছে, কিন্তু এটাতে কোথাও একটা ভুল আছে, হয়তো কোনো একটা ডেটা হয়তো দেয়নি। ওকে, তো আমি এটা একটু দেখে নেক্সট দিন আমি এটা করব, ঠিক আছে? এটাকে একটু অ্যাভয়েড করে নাও। এটা উত্তর ঠিক আছে, কিন্তু প্রশ্নের কোনো জায়গায় একটা ভুল আছে হয়তো, দেখছি, ঠিক আছে? এই প্রশ্নটা আমি অন্য সময় তোমাদেরকে করে দেখাবো, চারেরটা। থাক, নেক্সট অঙ্ক। চালের মূল্য 20% হ্রাস পাওয়ায় এক ব্যক্তি 360 টাকায় 2 কেজি চাল বেশি ক্রয় করতে পারে। চালের প্রকৃত মূল্য কত ছিল? চালের প্রকৃত মূল্য কত ছিল? করো, এটা সবাই পারবে এটা। 20% হ্রাস, 20% হ্রাস মানে কি বলতো? কত? -1/5। তার আগে ছিল 5 টাকা, কিন্তু এখন প্রকৃত মূল্য কত হয়েছে? 4 টাকা। ওকে, এটুকু প্রত্যেকে বুঝতে পেরেছো? এবারে কি বলছে, এক ব্যক্তি 360 টাকায় 2 কেজি চাল বেশি ক্রয় করতে পারে। চালের প্রকৃত মূল্য কত? তাহলে এখানে একটা জিনিস সবসময় মনে রাখবে, যে মূল্য এবং ব্যবহার এর অনুপাত সর্বদা বিপরীত হয়। এটা মাথাতে সব সময় খেয়াল রাখবে, এটা একটা সূত্র। তখন হয়তো তোমরা বলবে যে স্যার কেন এইটা হলো, কারণ এটা এই অঙ্কের নিয়ম। এখানে লিখে রাখো প্রত্যেকে, যে মূল্য এবং ব্যবহারের অনুপাত সর্বদা বিপরীত হয়। তাই লিখছি, মূল্য ও ব্যবহারের অনুপাত সর্বদা কি হয়? বিপরীত হয়। হ্যাঁ, ব্যস্ত অনুপাত, হ্যাঁ, বিপরীত হয়। তাহলে 5:4 যদি হয়, তাহলে এটা 4:5 হয়ে যাবে। আমি সূত্রতে লিখিয়ে দিলাম। তাহলে কত একক বেড়েছে? 1 একক। তাহলে এই 1 একক মানে এখানে দিয়ে দিয়েছে 2 কেজি। ওকে, তাহলে এখানে বলেছে যে বেশি ক্রয় করতে পারে, 2 কেজি চাল বেশি ক্রয় করতে পারে। তার মানে চালের প্রকৃত মূল্য কত? তার প্রকৃত মূল্য কত ছিল? প্রকৃত মূল্য কত ছিল? 4 টাকা। তাহলে 4 থেকে হচ্ছে 4 × 2, তাহলে শোনো কত? 8 কেজি। তাহলে এখানে দিয়ে দিয়েছে যে এক ব্যক্তি 360 টাকায় 2 কেজি চাল বিক্রি করতে পারে। তাহলে চালের প্রকৃত মূল্য কত? তাহলে 8 তো পেয়ে গেছি, তাহলে চালের মূল্য দেওয়া আছে 360 / 8, তাহলে এখানে কত হবে? 45 টাকা। বুঝতে পেরেছো? এই অঙ্কটা বুঝতে পেরেছো শঙ্কর, কিভাবে করলাম? হ্যাঁ, ঠিক আছে। দেবেন, শুনতে পাচ্ছ? দেবেন? আচ্ছা, পাচ্ছি স্যার। হ্যাঁ, বুঝতে পারছো তো অঙ্কগুলো? চলো, গমের মূল্য 30% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তি 2600 টাকায় 6 কেজি গম ক্রয় করতে পারে। গমের পরিবর্তিত মূল্য কত হবে নির্ণয় করো। করো এই অঙ্কটা শঙ্কর। এর উত্তর হবে 130 টাকা। একটু চেষ্টা করো। গমের মূল্য 30% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তি 2600 টাকায় 6 কেজি গম ক্রয় করতে পারে। গমের পরিবর্তিত মূল্য কত হবে? সেম অঙ্ক, সেম সেম।
তাহলে কি লিখবো? 30%। 30% কি বলেছে? বৃদ্ধি, তার মানে কত? 3/10। এটুকু প্রত্যেকে বুঝতে পেরেছো? তাহলে এরকম যদি পরীক্ষায় প্রশ্ন থাকে তাহলে প্রকৃত মূল্য আর পরিবর্তিত মূল্যের অনুপাত কি হয়? বিপরীত হয়। তাহলে একদিকে লিখছি প্রকৃত ইস্টু পরিবর্তিত, আর এখানে লিখলাম মূল্য, তাহলে দেখবে আরো বুঝতে পারবে তোমরা। আর এখানে লিখবো ব্যবহার। তাহলে প্রকৃত মূল্য কত ছিল গমের বলো? 10 টাকা। সেটা বেড়ে কত হয়েছে? 13 টাকা। 13 টাকা। তাহলে এটাকে আবার বিপরীত করেছি, তাহলে ব্যবহার হচ্ছে 13 টাকা আর পরিবর্তিত মূল্য হচ্ছে 10 টাকা। ওকে, এটুকু প্রত্যেকে বুঝতে পেরেছো? 13 ছিল প্রকৃত মূল্য, তাহলে সেটাকে পরিবর্তন করে হয়েছে 10, তাহলে বাড়লো না কমলো? বাড়লো না কমলো বলো? কমলো। তাহলে কত কমলো? -3 একক কমলো। তাহলে এখানে 3 এককের মান দিয়ে দিয়েছে কত? 6 কেজি। ওকে, তাহলে এখানে বলেছে যে পরিবর্তিত মূল্য কত হবে। তাহলে পরিবর্তিত মূল্য এখন কত হয়েছে? 13 না 10? কোনটা? 13। পরিবর্তিত বলেছে, প্রকৃত বলিনি কিন্তু। পরিবর্তিত মূল্য কত বলেছে? 10, তাই না? মানে আগে ছিল 13, কিন্তু সেটাকে বিপরীত করলাম, যে 13টা হয়ে গেল ব্যবহার আর 10টা হয়ে গেল পরিবর্তিত। তাহলে 10 এর মান কত হবে? 6 / 3 × 10 সমান কত হবে? 20 কেজি। এটুকু বুঝতে পেরেছো? তাহলে গমের পরিবর্তিত মূল্য কত? তাহলে গমের পরিবর্তিত মূল্য কত আছে বলো? গমের পরিবর্তিত মূল্য কত হলো আমাদের? 20 হলো। তাহলে এখানে লিখতে পারি 2600 / 20 × 100। কাটাকাটি করো। 100 নয়, এটা শুধুমাত্র হবে। তাহলে এটা কত হবে? 130 টাকা। শতকরাই চাইনি, সেই জন্যই 100 আমরা করবো না। তাহলে 130 হচ্ছে এর উত্তর। তাহলে 130 হচ্ছে এর উত্তর। অঙ্কটা বুঝতে পারলে প্রত্যেকে? প্রকৃত মূল্য 13 আর পরিবর্তিত মূল্য হলো 10। তাহলে 3 কমলো। কতর মধ্যে 3 কমলো? 6 কেজির মধ্যে 3 একক কমলো। তাহলে 10-এ কত? 6/3 × 10 কত হলো? কাটাকাটি করে 20 কেজি। এবারে এখানে দিয়েছে যে গমের পরিবর্তিত মূল্য কত। গমের পরিবর্তিত মূল্য তো আমরা পেয়েছি কত? 20। আর এখানে কত টাকায় 6 কেজি গম ক্রয় করতে পারে? 2600 টাকায়। তাহলে 2600 / 20 কাটাকাটি করলাম, তাহলে কত হলো? 130 টাকা। তাহলে এটাই হচ্ছে উত্তর। ওকে, নেক্সট। চিনির দাম 30% হ্রাস পাওয়ায় এক ব্যক্তি 280 টাকায় 12 কেজি বেশি চিনি ক্রয় করতে পারে। তাহলে চিনির প্রকৃত মূল্য কত কেজি? এটা আমরা করতে পারবো? 30% হ্রাস মানে তোমরা বলো কত হবে? -3/10। তাহলে একদিকে লিখলাম প্রকৃত আর একদিকে কি লিখলাম? পরিবর্তিত। তাহলে এখানে লিখলাম মূল্য আর এখানে লিখলাম ব্যবহার। তাহলে বলো কত? প্রকৃত মূল্য কত হবে? 10 আর পরিবর্তিত মূল্য কত হবে? 7। তাহলে এটাকে বিপরীত করলে 7 আর এটাকে বিপরীত করলে 10। তাহলে কত একক বেড়েছে? কত একক বেড়েছে বলো? +3 একক। এখানে +3 এককের মান বলে দিয়েছে কত? 12 কেজি। 12 কেজিতে 3 একক করে বাড়ছে। তাহলে এখানে বলেছে কত? পরিবর্তিত মূল্য মানে 7, সে আগের মতো। তাহলে 12 / 7, 12 / 3 × 7। তাহলে 3 × 4 = 12। তাহলে 4 × 7 = 28। তাহলে চিনির প্রকৃত মূল্য কত? তাহলে সেম। তাহলে চিনির প্রকৃত মূল্য 28, ঠিক আছে, / 180, 280। তাহলে কত হবে? 10। তাহলে 10 হচ্ছে অ্যান্সার।
দেখো এই অঙ্কটা আর এই অঙ্কটা সেম, এই দুটো টাইপ কিন্তু মনে রাখবে, পরীক্ষাতে কিন্তু আসতে পারে। ওকে, গমের মূল্য আর চিনির দাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, কোন শহরের জনসংখ্যা বর্তমানে 36,000, প্রতি বছর 16.2/3% হারে জনসংখ্যা বৃদ্ধি পেলে 2 বছর পর শহরের জনসংখ্যা কত হবে? তাহলে এটাকে কিভাবে আমরা করব? কোন শহরের জনসংখ্যা বর্তমানে বলেছে কত? 36,000, প্রতি বছর 16.2/3% হারে জনসংখ্যা বৃদ্ধি পেলে 2 বছর পর শহরের জনসংখ্যা কত হবে? তাহলে 16.2/3% মানে কত? 1/6 বলো কত? 1/6, হ্যাঁ, ইয়েস, প্লাস 1/6, ঠিক আছে, এটুকু বুঝতে পেরেছো। তাহলে প্রথম বছর তাহলে প্রথম বছর বলছে যে 1/6 মানে 16.2/3% হারে বৃদ্ধি পাচ্ছে, তার মানে কত হবে? যদি 6 হয় তাহলে সেই বছরে হবে কত? 7। ওকে, তাহলে দ্বিতীয় বছর কি হবে বলো? সেম, কেন? কারণ এখানে বলেছে পরপর 2 বছর বলেছে, তার মানে সেই সংখ্যাটা পরপর দুবারই লিখলাম। ওকে, তাহলে মোট কত বৃদ্ধি পেয়েছে? 6 6 36 আর 7 7 কে 49। এবারে অঙ্কের আঁকটা দেখো, এখানে অঙ্কের আঁকটা বলেছে যে জনসংখ্যা বৃদ্ধি পেলে 2 বছর পর শহরের জনসংখ্যা কত হবে? তার মানে এখানে বলেছে 36 মানে কত দিয়েছে? 36,000, তাই না? তা 2 বছর পর বলেছে, তা 2 বছর পর মানে 49, এই যে, তাহলে 49 মানে কত? তাহলে 36,000 ডিভাইডেড বাই 36 ইন্টু 49, তাহলে এটাকে যদি কাটাকাটি করো তাহলে কত হবে? এই 36 কেটে যায়, উপরে থাকে কত? 1000, তাহলে 49 কি 1000। তাহলে এটাই হচ্ছে উত্তর, কিছুই অঙ্কটা নেই, শুধুমাত্র অঙ্কটাকে একটু ভালো করে পড়তে হবে। মানে এখানে বলেছে যে পরপর 2 বছর, তা 2 বছর মানে আমি 6:7 কে আমি দুবার লিখলাম, দ্বিগুণ করলাম 36:49, তাহলে প্রথমে কত বেড়েছে? 36,000, এবারে দ্বিতীয় বছর কত হয়েছে? 49, যেহেতু তোমার এখানে তো দেওয়াই আছে, কাটাকাটি করলাম, উত্তর বেরিয়ে গেল। ঠিক আছে, তাহলে এটাও কিন্তু একটা টাইপের কিন্তু এটা অঙ্ক। নেক্সট, কোন শহরে জনসংখ্যা 1,26,800, প্রথম বছর জনসংখ্যা 15% বৃদ্ধি পেলেও দ্বিতীয় বছর তা 20% হ্রাস পায়, তাহলে 2 বছর পর শহরের জনসংখ্যা কত হবে? এটা তোমরা পারবে তো? তাহলে এখানে 15% মানে কত? প্রথমে দেখে নেবে, 15% মানে হচ্ছে 3/20, তাই তো? আর 20% হ্রাস বলেছে, তাহলে 20% হ্রাস মানে কত? -1/5, তাহলে সেই সেম, তাহলে প্রথম বছর, আর এখানে কত লিখবো? দ্বিতীয় বছর। প্রথম বছরে যেহেতু বৃদ্ধি পেয়েছে, কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? 15%, তাহলে যদি এখন যদি 20 হয় সেটাকে 15% বৃদ্ধি পেয়ে কত হবে? 23, যেহেতু 3/20 মানে যোগ হবে, বলতে গেলে বৃদ্ধি পাওয়া মানেই যোগ। আর দ্বিতীয় বছরে বলছে যে 20% হ্রাস পেয়েছে, তাহলে এখন যদি 5 হয় তাহলে 5 থেকে 1 বিয়োগ করলে কত হবে বলো? 4। তাহলে এটাই হচ্ছে আমাদের কনফিগারেশন। তো যদি আমাদের আড়াআড়িভাবে যদি কাটাকাটি না যায় তাহলে আমরা গুণ করে নেবো, যেহেতু আমাদের কাটাকাটি যাচ্ছে তাহলে কাটাকাটি আমরা করবো। তাহলে 4 5 কত হয়? 20, তাহলে 5 5 কত হবে? 25, আর কত আছে? 23। তাহলে এবার তোমরা বলো যে জনসংখ্যা বেড়েছে না কমেছে? জনসংখ্যা বেড়েছে না কমেছে? পরিবর্তনটা কি বুঝতে পারছো? 25 ছিল কিন্তু এখন হয়ে গিয়েছে 23, সেটা কমেছে না বেড়েছে?
কমে গেছে তো। কমে গিয়েছে। তাহলে কত কমে গিয়েছে? 2 একক কমে গিয়েছে। তাহলে কত কমার মধ্যে কত কমেছে? 25-এর মধ্যে কমেছে। তাহলে 25 মানে আমরা জানি যে 1,26,800। ওকে, তাহলে 23 মানে কত? সেই সেম অঙ্ক। তাহলে 1,26,800 ডিভাইডেড বাই 25 ইন্টু কত ওঠে? 23। তাহলে এটাকে তোমরা করে নাও, ক্যালকুলেশন করে নাও। ওকে, ক্যালকুলেশন করে যদি এটার সাথে যদি এটাকে ভাগ করো তাহলে কত হবে? 5,072। তাহলে 5,072কে তোমরা কি করো? 23 দিয়ে গুণ করে দাও। তাহলে গুণ করলে এখানে বেরোবে 116656। তো এটাই হচ্ছে উত্তর। তাহলে এই অঙ্কের এটাই কিন্তু কি? এই অঙ্কের এটাই কিন্তু উত্তর। ওকে, নেক্সট, কোনো কারখানায় খেলনার উৎপাদন 2 বছরে 19,600 থেকে বৃদ্ধি পেয়ে 22,500 হলে উৎপাদন বৃদ্ধির শতকরা হার কত হবে? এরকম অঙ্ক যদি পরীক্ষায় পড়ে তোমাদেরকে কিচ্ছু করতে হবে না। দেখো, এই 19,600 ইস্টু কত বলেছে? 22,500। তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দিলে তাহলে এখানে তোমরা কি বুঝতে পারছো বলো তো? 196 আর 225। তাহলে এটাকে আমরা কিভাবে আমরা অঙ্কটাকে দেখতে পাচ্ছি বলো তো কেউ একজন? আচ্ছা, 196 আর 225 এইগুলো তো আমরা সেই বর্গ পড়েছি না? বর্গতে মনে পড়ছে? আমরা সেই বর্গ করেছিলাম, মনে পড়ছে? তাহলে এখানে বর্গ করে দাও। যেহেতু কেন বর্গ করলাম? কারণ 2 বছরে বলেছে। ওকে, তাহলে 196 এর বর্গ কত? 14। আর 225 বর্গ কত? 15। তাহলে এটা বেড়েছে না কমেছে? উৎপাদন বৃদ্ধির হারটা আগে ছিল 14, এখন হয়েছে 15। তাহলে এটা বেড়েছে না কমেছে? বেড়েছে। কত বেড়েছে? +1 বেড়েছে। তাহলে এখানে বলেই দিয়েছে যে উৎপাদন বৃদ্ধির শতকরার হারের মান নির্ণয় করো। তাহলে উৎপাদন বৃদ্ধির বার্ষিক শতকরা হার কত ছিল আগে? 14, বেড়ে কত হয়েছে? 15। তাহলে আমি লিখতে পারি 1/14 ডিভাইডেড বাই কত? 100%। যেহেতু শতকরায় বের করতে বলেছে, যেটা বের করতে বলবে তার সাথে 100% তোমরা কিন্তু গুণ করে দেবে। তাহলে কত হবে এটা? 100 ডিভাইডেড বাই 14। এটাকে যদি তোমরা পূর্ণ ভাঙো তাহলে বেরোবে 7 পূর্ণ 1/7%। তাহলে এটাই হচ্ছে উত্তর। আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছো। প্রত্যেকে আশা করছি এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। এরকম টাইপের অঙ্ক যদি তোমরা দেখতে পাও, যত বড়ই সংখ্যা থাকুক না কেন, যদি বর্গ মনে থাকে তাহলে তোমরা কিন্তু পারবে। আর বর্গ সহজ সহজই দেয়, যেগুলো হয়তো আমরা জানি না, হয়তো ক্যালকুলেশন করতে হবে, সেরকম বড় কিন্তু এখন অঙ্ক পরীক্ষাতে কিন্তু দেখা যাচ্ছে না। তো যদি দেয় পরীক্ষার আঁকটা আঁকে, তখন তোমরা কিন্তু এরকমই কিন্তু বর্গ পাবে। ওকে, নেক্সট, এক বিক্রেতার কাছে কিছু তার ছিল, তারের 10% চুরি হয়ে যায়, বাকি তারের 70% বিক্রি হয়। যদি এখনো 810 মিটার তার বেঁচে যায় তাহলে মোট কত তার ছিল? তাহলে এই অঙ্কটা কিভাবে করবো বলো? এই অঙ্কটাকে আমরা কিভাবে করব? তাহলে এখানে আমরা ধরি তাহলে সুবিধা হবে। মোট তার ছিল, ধরি মোট তার সমান কি লিখতে পারি বলো তো? এক্স। এক্স কি? মিটার। ধরি মোট তার সমান কি লিখলাম? এক্স মিটার। তাহলে এখানে বলেছে যে 10% চুরি হয়ে যায়। তাহলে 10% যদি চুরি হয়ে যায় তাহলে বেঁচে কত থাকে? বেঁচে কত থাকে বলো? 100-র মধ্যে যদি 10 যদি চুরি হয়ে যায় তাহলে বেঁচে কত থাকে? 90%। তাই 90%টাকে যদি শতকরায় প্রকাশ করে নাও তাহলে কত হবে? 9/10। ওকে, তারপরে কি বলেছে যে 70% বিক্রি হয়। তাহলে 70% যদি বিক্রি হয়
তাহলে নিশ্চয়ই বেঁচে থাকবে কিছু। তাহলে বেঁচে যাবে কত? 100টার মধ্যে যদি 70টা যদি বিক্রি হয় তাহলে কতটা বাঁচবে বলো? 30%। তাহলে 30% মানে কত? 3/10। বলো এটুকু কেউ বুঝতে পেরেছো না পারোনি? এটুকু বুঝতে পেরেছো না পারোনি? শঙ্কর, দেবেন, বুঝতে পেরেছো? বেশ। এবার এই যে লিখেছিলাম যে ধরি মোট তার সমান যখন x মিটার, তাহলে সেরকম আমরা এখানে লিখবো প্রশ্ন অনুসারে। তোমরা এইগুলো পরীক্ষাতে লিখবে না, তোমরা ডাইরেক্ট একদম অঙ্কটার উত্তর করে নেবে, যেহেতু তোমরা এগুলো বুঝতে পেরে যাবে। তাহলে প্রশ্ন অনুসারে আমি কত নিয়েছিলাম? x নিয়েছিলাম। তাহলে x ইন্টু 9/10 ইন্টু 3/10 কত মিটার ছিল? টোটাল 810 মিটার। তাহলে এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো, তাহলে একদিকে x এর ঘর নিয়ে নাও, তাহলে x সমান 810 ইন্টু 10 ইন্টু 10 ডিভাইডেড বাই 9 ইন্টু 3, মানে উপরে 9 আর 3টাকে বসিয়ে দিলাম। তাহলে এটাকে যদি তোমরা কাটাকাটি করো তাহলে তোমাদের হবে 3000। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, বেশ। তাহলে আজকে 11টার মতো অঙ্ক থাকুক, যেহেতু অঙ্কগুলো অনেক বড় বড় অঙ্ক, সেহেতু আমরা বাকি দিনে আমরা বাকি অঙ্কগুলো করব। ঠিক আছে শঙ্কর? 11টা অঙ্ক আজকে থাকুক বলতে গেলে। আর বাকি অঙ্কগুলো একটু উত্তরটা দেখে নাও, মানে উত্তরটা আমি দিয়ে দিচ্ছি, তোমরা একটু চেষ্টা করবে হোমওয়ার্ক। যদি না পারো, আগের বারে যেমন আমি অঙ্কগুলো করে দিয়ে দিয়েছিলাম সেরকম এই অঙ্কগুলোকেও আমি ভালোভাবে একদম করে তোমাদেরকে আবার পিডিএফটা আপলোড করে দেবো, তাহলে তোমার সুবিধা হবে যে কিভাবে অঙ্কগুলো স্যার করলো। তাহলে 12 দাগের অঙ্কের সঠিক উত্তর হবে 22,500। লিখে নাও, বাড়িতে প্র্যাকটিস করবে, যদি হয়ে যায় তাহলে ভালো, আর যদি না হয়ে যায় তাহলে তাও মেসেজ করবে গ্রুপে যে স্যার অঙ্কগুলো একটু পাঠিয়ে দেন, তাহলে কিন্তু আমি অঙ্কগুলোকে করে তোমাদেরকে পাঠিয়ে দেবো। প্রথমের উত্তর 12 দাগের অঙ্কের হলো 22,500। কিভাবে হলো একটু চেষ্টা করবে, যদি না পারো আমি এই অঙ্কগুলো একদম পুরো সমাধান করে তোমাদের পিডিএফ করে আমি টেলিগ্রাম গ্রুপে আপলোড করে দেবো, অসুবিধা নেই। 13 দাগের অঙ্কের উত্তর হবে 22%। ওকে, 14 দাগের উত্তরে অঙ্ক হবে 26%। ওকে, 15 দাগের অঙ্কের উত্তর হবে 42। আর এই অঙ্কটা খুব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট টাইপের অঙ্ক। এই অঙ্কটা তোমরা বাড়িতে প্রত্যেকেই চেষ্টা করবে একবার, যদি না পারো নেক্সট দিন আমি অঙ্কটা করেও দেবো, আর তোমাদের তো এমনও অঙ্কটা করে দেওয়া থাকবে, অসুবিধা নেই। তাহলে এর সঠিক উত্তর হবে 42। আর 16 দাগের অঙ্কের উত্তর হবে, এটাও খুব ইম্পর্টেন্ট, এই দুটো অঙ্ক 62%। যদি না পারো করতে, একদম পুরো এই অঙ্কগুলো আমি তোমাদেরকে ক্লাসে বুঝিয়ে দেবো, অসুবিধা নেই। তো চেষ্টা করো যাতে আমরা অঙ্কগুলো প্রত্যেকটা করতে পারি। ওকে, বলো শঙ্কর, কাউরি কিছু অসুবিধা, কোনো জায়গায় বুঝতে পারোনি এমন কিছু? দেবেন, দেবেন বলো, দেবেন। দেবেন, কোনো জায়গায় অসুবিধা আছে? আচ্ছা, তো তোমরা এই অঙ্কটা করো তো, আমি এই 16 দাগের অঙ্কটা করো তো। 62% এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট টাইপের অঙ্ক গো, পরীক্ষাতে খুব দেখতে পাই আমরা। এই অঙ্কটা তোমরা কেউ চেষ্টা করো তো, যে স্যার 62% বেরোচ্ছে কিনা। শঙ্কর, আমাকে বলো 62% বেরোচ্ছে কিনা, আমি তোমাদেরকে আজকে খুব শর্টকাটে বলে দেবো 16 দাগের অঙ্কটা কিভাবে করো। দেখো বলেছে যে একটি শ্রেণীতে 70% ছাত্র ইংরাজিতে বলতে পারে, মানে 100টা ছাত্র আছে, তার মধ্যে 70টা ছাত্র ইংরাজি বলতে পারে, 65% ছাত্র হিন্দি বলতে পারে, মানে সেই ক্লাসেই। 27% ছাত্র উপরোক্ত দুটি কোনো ভাষা বলতে পারে না, না বলতে পারে হিন্দি, না বলতে পারে
ইংরাজি, সেটা কত পার্সেন্ট? সেটা হচ্ছে 27%। তবে কত শতাংশ ছাত্র উভয় ভাষা বলতে পারে, মানে হিন্দিও বলতে পারবে এবং ইংরাজিও বলতে পারবে। তাহলে এই অঙ্কটা যদি পরীক্ষায় তোমাদের আসে পার্সেন্টেজ চ্যাপ্টার থেকে, তাহলে তোমরা অতি অল্প সময়ে এটা কিভাবে নিজেরা সলভ করবে। তাহলে এরকম যখন অঙ্ক তোমরা দেখতে পাবে পরীক্ষার সময়, তাহলে তোমাদেরকে কি বলতে হবে যে ইংরাজি বলতে পারে না। বলতে পারে আমরা জানি 70%, কিন্তু পারে না। তাহলে এখানে লেখো ইংরাজি বলতে পারে না। তাহলে কত পারে না? 100টার মধ্যে 70টা তো বলতে পারে, কিন্তু পারে না কতজন বলো? 30%। এরা কিন্তু ওই ইংরাজি বলতে পারে না। তাহলে সেরকম হিন্দি বলতে পারে না। এইগুলো আমি এখন লিখে তোমাদেরকে বোঝাচ্ছি, পরীক্ষার সময় জাস্ট এগুলো লিখবেই না। তোমরা তো বুঝে যাচ্ছ যে স্যার এরকম ভাবে করছে। তাহলে কত হিন্দি বলতে পারে? 65%। তাহলে পারে না, তাহলে 100 মাইনাস 65। তাহলে এটাকে যদি তুমি বিয়োগ করো তাহলে কত হবে? 35%। বলো এটুকু বুঝতে পেরেছো না পারোনি? এইটুকু বুঝতে পেরেছো না পারোনি যেটুকু তোমাদেরকে এখনই পড়ালাম? বুঝতে পেরেছো? এবার লিখতে হবে, আমি পেনটাকে চেঞ্জ করছি, পেনের কালিটাকে, তাহলে বুঝতে পারবে। উভয় বিষয় বলতে পারে, মানে হিন্দিও বলতে পারে ইংরাজিও বলতে পারে। তাহলে উভয় বিষয়ে বলতে পারে। উভয় বিষয়ে বলতে পারে মানে হচ্ছে যে না জানা ইংরাজি, হিন্দি বলতে না পারা ছাত্র, উভয় বিষয় বলা ছাত্র। তাহলে কত ছিল? প্রথমে ছিল 100। ওকে, তাহলে মাইনাস ইংরাজি বলতে পারে না কতজন? 30%। আর পারে কতজন? 70%। তাহলে ওটাকে তো আমি আর নেবো না, যেটা পারে না সেই সংখ্যাটাকে আমরা নেবো। তাহলে আমরা সেটাকে প্রথম বন্ধনী নিয়ে নিলাম। তাহলে 30 হিন্দি বলতে পারে না, 35, আর এখানে বলছি 27% উভয় ভাষা কিন্তু বলতে কি পারে। তাহলে মাইনাস 27। তাহলে 27টাকে মাইনাস কেন করলাম? কারণ এরা ইংরাজিও বলতে পারে, এরা বাংলা বলতে পারে। সেই জন্য এরা যখন দুটো ভাষায় যখন কথা বলতে পারে, সেজন্য আমি সেটাকে ভাগ করে নিলাম, মানে অর্থাৎ মাইনাসে কিন্তু এটাকে আমি করে নিলাম। তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেশন করতে যাই তাহলে কি লিখবো? 100 মাইনাস 38। দেখো তোমরা যদি বলো সংখ্যা কিছু বলছো? যদি তোমরা এই ক্যালকুলেশনটা যদি করো তাহলে তোমরা টোটাল পাবে 100 মাইনাস 38 সমান টোটাল কত? 62%। হ্যাঁ, তোমরা যখন পরীক্ষায় করবে না তাহলে তোমাদেরকে এত কিছু করা দরকারই নেই। তোমরা একদম শর্টকাটে এই 100 মাইনাস 30 যুক্ত 35 মাইনাস 27, এটা এই পরীক্ষার হলে তোমরা তখন এই পোর্শনটা কাজে লাগবে, তোমাদের বাকিগুলো দরকার নেই। আমি তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্যই কিন্তু পড়ালাম। তাহলে এরকম অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু পার্সেন্টেজে পড়বে। তাহলে তারপরের অঙ্ক, তার আগের অঙ্কটাও দেখবে এরকম করে যদি হয়ে যায় তাহলে 42 হয়ে যাবে। ঠিক আছে, বেশ। তো মোটামুটি আজকে আমরা অঙ্কটা এখানেই কমপ্লিট করলাম, কারণ বেশি কিছু আর করাচ্ছি না, কারণ অঙ্ক সাবজেক্ট তো বেশি কিছু করালে হয়তো অনেক হয়ে যাবে। তো আমরা নেক্সট দিন তাহলে রিজনিং করব। আবার যেদিন অঙ্ক ক্লাস থাকবে সেদিন আমরা ফুল পার্সেন্টেজটা কমপ্লিট করে দেবো। বলো কারোর কিছু যদি অসুবিধা থাকে বলতে পারো। শঙ্কর? ঠিক আছে, দেবেন? ঠিক আছে, বেশ। তাহলে হ্যাঁ বলো। প্রাইমারিতে এবারে ডিসেম্বরে হবে মনে হয়। এবারে বলছি, হ্যাঁ প্রাইমারি ব্যাপারটা বলছি। একটুকু তোমরা দুজন আছো যেহেতু আমার প্রাইমারিতে, একটুকু মনোযোগ সহকারে দেখে নাও। হ্যাঁ, ভালো কথা বলেছো।